সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো শিশুদের হাম রোগের প্রাদুর্ভাব ও সমসাময়িক অবস্থা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজনীন আক্তার 1974 সালের নভেম্বর মাসে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। ম্যাম, বর্তমান সময়ে একটি প্যান্ডেমিক অবস্থা, শিশুরা হাম রোগ আক্রান্ত হচ্ছে সবচাইতে বেশি। প্রথমে একটু এইটি সম্পর্কে জেনে নেব। আমরা জানি যে এটা অতিমাত্রায় সংক্রমণযোগ্য একটি রোগ এবং এটা ভাইরাস জনিত রোগ। একটি ভাইরাস, ছোট ভাইরাস, কিন্তু এটা অনেক বড় ক্ষতি করে ফেলে। এবং আমরা এখন সমসাময়িক যে অবস্থা দেখছি যে আমাদের এই মার্চের শেষ থেকে হঠাৎ করে হামের আক্রান্ত শিশুদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো হামে আক্রান্ত শিশুদের সংখ্যা আগেও ছিল, কিন্তু এখন যে সমস্যাটা বেশি হচ্ছে যে এটা জটিলতাটা অনেক বেশি হচ্ছে এবং এই জটিলতা নিয়ে বাচ্চাদের মৃত্যু পর্যন্ত ঘটছে। এবং গত দিনের হিসাব অনুযায়ী, যে এটা বেসরকারি হিসাবে একটু বেশি, কিন্তু আমরা যদি সরকারি হিসাব বলি সেখানেও 44 জন শিশুর মৃত্যু ঘটে গেছে ইতিমধ্যে। এবং এই রোগটা আসলে কেন মৃত্যু ঘটে, এবং এটা কিন্তু একটি প্রতিরোধযোগ্য একটি রোগ। এবং এটা আমরা জানি যে আমাদের যখন থেকে ইপিআই, আমাদের এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এই প্রোগ্রামে বাংলাদেশে চালু, তখন থেকে মিজাসের টিকাটা, হাম প্রতিরোধের টিকাটা দিয়ে আসছে বাচ্চাদের। এবং এটা 2টো টিকা দেওয়া হয়, 9 মাস বয়সে একটা, 15 মাস বয়সে একটা। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই সময়টাতে যে বাচ্চাদের টিকার কাভারেজটা একটু এই বয়সে একটু কমে যায়। স্বভাবতই আমরা বাচ্চাটা জন্মের পরপর যে টিকাগুলো দেওয়া হয়, যে একটা জন্মের সাথে সাথে পোলিও, ওপিভি, জিরো, বিসিজি ভ্যাকসিন, এরপর 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে ডিপিটি ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে। তো সেইগুলো বাবা মারা হয়তো তখন ঠিক মতো নিচ্ছে। তো তখন বাবা মারা একটা যে লোকালিটিতে অবস্থান করে সেখানে দেখা যাচ্ছে যে সে রেগুলার হয়তো দিচ্ছে। বাচ্চা যখন একটু বড় হয়, 8-9 মাস হয়, তখন মাও অনেক দিনের হয়তো বাচ্চাকে নিয়ে, সে একটা গৃহবন্দী অবস্থায় ছিল, তখন হয়তো অনেক সময় দেখা যায় যে বেড়াতে যাচ্ছে বাচ্চাকে নিয়ে, এই সময় হয়তো সে টিকা কার্ড নিয়ে যাচ্ছে না, তখন একটা গ্যাপ পড়ে যায়। অনেকে আবার মা মনে করে যে টিকাটা দেওয়া হয়নি, ঠিক আছে, এটা মনে হয় তেমন কোনো সমস্যা হবে না, তারা তো এই পর্যন্ত বাচ্চাটাকে সুস্থ দেখছে। তো এই জন্য এই টিকার কাভারেজটা দেখা যাচ্ছে যে অন্য যে জন্মের পরপর যে টিকাগুলো দেওয়া হচ্ছে সে পেনটা তুলনায় এই টিকার কাভারেজটা স্বভাবতই একটু কম হয়। এবং এই কমে যাওয়ার পিছনেও যে আরেকটা ব্যাপার ঘটে, যে ধরেন অন্য টিকার কাভারেজ যদি আপনার 95% পাচ্ছেন, এটা হয়তো দেখা যাচ্ছে 85 বা 80%। 85%টাও কিন্তু টোটাল পার্সেন্টেজ না, কারণ এই মিজাস ভ্যাকসিনের আপনার কিছু ক্রাইটেরিয়া আছে যে এটা আবার সবার ক্ষেত্রে ইমিউনোজেনিসিটি তৈরি করে না। আচ্ছা, মানে কারো প্রবৃত্তি থাকে যে এটা মানে অ্যাগেনস্টে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধক যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা, এটা অনেক সময় তৈরি হয় না। তাতে কিন্তু কাভারেজটা দেখা যায় যে 85-এর জায়গায় যাতে আমাদের 15% বাচ্চা এই ইমিউনোজেনিসিটি তৈরি না হয়, প্রতিরোধের ব্যবস্থাটা তৈরি না হয়, তখন কিন্তু এই কাভারেজটা আরও কমে গেল। এবং 65% টিকাতে আমি কিন্তু হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারি না, যার কারণে এরকম একটা আউটব্রেক দেখা দিতে পারে। এবং এই আউটব্রেকটা যা প্রিভেন্ট করার জন্যই কিন্তু প্রতি 5 বছর পর পর একটা বিসিজি ক্যাম্পেইন করা হতো, যেটা 2025 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সম্ভবত এই ক্যাম্পেইনটা বাদ পড়ে যাওয়ার ফলেই আমাদের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। হাম রোগটি কি এবং এটি কিভাবে হয়ে থাকে? এটা একটা অতি সংক্রমণশীল একটা ভাইরাস জনিত রোগ এবং আরএনএ ভাইরাস, প্যারামিক্সো গ্রুপ ফ্যামিলির মরবিলিফর্ম একটা ভাইরাস, রুবিওলাও বলা হয় এটাকে। তো এই ভাইরাসটা একজন থেকে আরেকজনের সংক্রমণ, সেটা হাঁচি, কাশি, এগুলো থেকেও হতে পারে এবং লালার মাধ্যমে ছড়াতে পারে। তো এই ছড়ানোটা ইউজুয়ালি আমাদের বাচ্চাদের কোন বয়সে বেশি আক্রান্ত হয়, যে বয়সে তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা অনেক কম থাকে। এবং কম থাকার পাশাপাশি এই ভাইরাসটা যেটা করে, ও নিজেই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা আরও কমিয়ে দেয়, যেটাকে এক কথায় বলা হয়ে থাকে যে আমাদের মেডিকেল ভাষায় ইমিউন অ্যামনেশিয়া।
মিজেলসের কারণে যেমন আমরা জানি যে মিজেলসে কী হয়, জ্বর হয়, র্যাশ হয়, কাশি হয়, কনজাংটিভাইটিস, চোখ লাল হয়, এই উপসর্গগুলো নিয়ে আসে। কিন্তু এই উপসর্গ থেকে কিন্তু বাচ্চার মৃত্যু ঘটছে না। মৃত্যু ঘটছে তার হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা বলে যে এই শরীরে যে র্যাশ যেটা হচ্ছে সমগ্র শরীরে, এই র্যাশটা তাদের কিন্তু ভিতরে যে শ্বাসতন্ত্র থেকে শুরু করে আমাদের খাদ্যতন্ত্র সব জায়গাতেই এই র্যাশগুলো যেটা হয়, যে বাইরেরটাকে যেটাকে আমরা এক্সানথেম বলছি, ভিতরে সেটা এনানথেম বলা হয়। আচ্ছা। তো এই মিউকোসাল সারফেস যেটা আপনার মানে ওটাকে আক্রান্ত হচ্ছে, ওটা আলসারেটেড হয়ে যাচ্ছে, তখন খুব দ্রুতই যে কোনো একটা অল্প সংক্রমণশীল বা অল্প ক্ষতিকারক ভাইরাস, ব্যাকটেরিয়া, তারা কিন্তু খুব ওই আক্রান্ত আলসারেটেড মিউকোসাল সারফেসটাকে আক্রান্ত করে ফেলে। তার ফলে কি হয়, আমাদের একদম প্রথমে যেমন নিউমোনিয়া হয়, পেটে গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে ডায়রিয়া হয়, সবচেয়ে বেশি মানে ক্ষতিকারক যেটা একটা ফাংশনাল ইম্পেয়ারমেন্ট করে, চোখের ক্ষতি হয়, মানে চোখ ও মুখের সংক্রমণ। এবং চোখ ও মুখের সংক্রমণটা যখন হয়, এটা কিন্তু বাচ্চা তখন খেতে পারে না, বাচ্চার চোখে অন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো এই জন্য এই জটিলতা, এবং সবচেয়ে বেশি আরও খারাপ যেটা থেকে মৃত্যু ঘটে, নিউমোনিয়া এবং একটা এনকেফালাইটিস, মানে ব্রেইনের আক্রান্ত হওয়া। এবং এখনকার আপনি যখন দেখছেন যে না, এই মুহূর্তে আমি এটা হয়তো ম্যানেজ করে দিলাম, বাচ্চা বেঁচে গেল, কিন্তু এটা থেকে পরবর্তীতে দূরবর্তী একটা সংক্রমণ হয়, সেটাকে আমরা বলে থাকি এসএসপি, সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস। এটা আমাদের নিউরোলজি নিয়ে যারা কাজ করি তাদের জন্য এটা খুবই ভীতিকর একটা রোগ। যেমন এই রোগের কোনো চিকিৎসা নেই, এবং এই রোগের মৃত্যুটা মোটামুটি বলা যায় যে অনিবার্য, আজ অথবা কাল, একটু দীর্ঘমেয়াদ হলেও সে কিছুদিন বেঁচে থাকে, কিন্তু পরবর্তীতে মৃত্যু ঘটে থাকে। হামে আক্রান্ত শিশুর যত্ন বাসায় আমরা কিভাবে করব এবং হাসপাতালে কখন যাব, এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। প্রথমে আমরা চিনবো কি করে যে আমার বাচ্চাটার হাম হচ্ছে। তো বাচ্চাটা যখনই আমরা বলবো যে যেই বাচ্চাটা কিন্তু ভ্যাকসিন দেয় না, সে খুবই রিস্কের মধ্যে আছে, এবং তাদের বাবা মার এটা চিন্তা করতে হবে। তবে আমাদের দেখছি যে কোনো বাচ্চা যারা 9 মাসের নিচে, তারাও আক্রান্ত হচ্ছে। এই জন্যই কিন্তু আমাদের এই যে ক্যাম্পেইনটা 6 মাস থেকে 14 বছর পর্যন্ত করা হয়েছে, যাতে 6 মাসের বাচ্চাগুলো তাড়াতাড়ি করে আক্রান্ত হয়ে না পড়ে। যখনই আমরা দেখব যে একটা বাচ্চার খুব উচ্চ মাত্রায় জ্বরের 2-3 দিনের ভিতরেই দেখা যাচ্ছে বাচ্চাটার গায়ে র্যাশ আসা শুরু করলো, এবং র্যাশটা লাল লাল ছোট ছোট র্যাশ, ম্যাকুলো প্যাপুলার বলা হয়। এই ছোট ছোট র্যাশগুলো সাধারণত মুখ দিয়ে শুরু হয় বা কানের পিছন দিয়ে শুরু হয়, তারপর ধীরে ধীরে সমস্ত শরীরেই ছড়িয়ে পড়ে। এবার এই ছড়িয়ে পড়ার সাথে সাথে বাচ্চাটা কিন্তু তখন খুবই ইরিটেবল হয়, বাচ্চাটা খিটখিটে থাকে, খেতে চায় না, তার খুব কষ্ট হয়, নাক দিয়ে পানি পড়ে, কাশি হয়, নাক দিয়ে পানি পড়া, তার সাথে চোখ লাল হওয়া। আমরা মানে মেডিকেলীয় ভাষায় বলে থাকি যে 3টা যে কাফ করাইজা কনজাংটিভাইটিস, জ্বরের সাথে যে কোনো একটা যদি থাকে, এর সাথে কপ্লিক স্পট নামে একটা মুখে একটা ঘায়ের মতো, ছোট ঘায়ের মতো একটা দেখা দেয়। ওটা অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা যদি কনফার্ম হতে চায়, সে দেখে ওটা বুঝতে পারে। কিন্তু এই মুখের আলসারটা অনেক সময় অনেক বেশি ছড়িয়ে পড়ে, তখন বাচ্চাটা একদম কিছুই খেতে পারে না। তো এরকম কোনো লক্ষণ যদি দেখা দেয়, সাথে সাথে যেটা হচ্ছে প্রথমেই জ্বর কমানোর জন্য, বাচ্চা যাতে আরাম হয়, জ্বর কমানোর জন্য যা করার আমরা করব, ঘন ঘন তরল খাবার দেব, গা মুছে দেব, প্যারাসিটামল সিরাপ দেব। এর পাশাপাশি কাশি থাকলে কাশির জন্য আমাদের যেটা বলে যে হালকা গরম পানি, মধু, লেবুর রস, তুলসী পাতার রস, সেটা দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হাম হওয়ার সাথে সাথে যাতে এই জটিলতাগুলো না হয়, এই জন্য আমাদের ভিটামিন এ ক্যাপসুল, এটা বয়স অনুযায়ী ডোজটা ভাগ করা আছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল দুটো তার খাওয়াতে হবে, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। এবং যদি তার চোখের কোনো ড্রাইনেস বা কনজাংটিভাইটিস বা চোখের কর্নিয়াল আলসারেশন টাইপের কিছু হয়, সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপটা ব্যবহার করতে হবে। এবং এই চোখের কোনো জটিলতা দেখা দিলে এই ভিটামিন এ ক্যাপসুল ডোজটা আমার 14 দিনে আরেকটা রিপিট করতে হবে। এই পর্যন্ত আমাদের কিন্তু আমরা ঘরে চিকিৎসাটা দিতে পারছি। তবে অ্যালার্ট থাকতে হবে যে আমার বাচ্চার কোনো শ্বাসতন্ত্রের প্রদাহ, মানে নিউমোনিয়াটা হয়ে যাচ্ছে কিনা, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, দ্রুত শ্বাস হচ্ছে কিনা, বুক ডেবে যাচ্ছে কিনা, এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে আমাদের অবশ্যই এটা হাসপাতালে ভর্তি হওয়া দরকার। আর ডায়রিয়ার ক্ষেত্রে যদি এমন হয় যে এত বেশি ডায়রিয়া হচ্ছে, তার সাথে বমি হচ্ছে এবং সে মুখে কিছু খেতে পারছে না, এরকম অবস্থা হলেও হাসপাতালে ভর্তি হতে হবে। আরেকটা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো ধরনের খিঁচুনি। তাহলে উচ্চমাত্রার জ্বর যা নিয়ন্ত্রণের বাইরে,
বাইরে, তার সাথে শ্বাসকষ্ট এবং এত বেশি বমি, কিছুই খেতে পারছে না, সাথে পাতলা পায়খানা, এবং যদি খিঁচুনিটা হয় তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। ম্যাম, এই যে সমসাময়িক প্রেক্ষাপটকে মাথায় রেখে আমরা যে আবার টিকাদান কর্মসূচি বা ক্যাম্পেইন শুরু করেছি, সেটি সম্পর্কে আমাদের দর্শকদের আপনি কি জানাতে চান? যে কোনো টিকা ব্যাপারে কিন্তু আমাদের বাংলাদেশে অনেকের কিছু ভুল ধারণা থাকে, ভ্রান্ত ধারণা থাকে, কারো কিছু ভয় ভীতি কাজ করে যে টিকার মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা। কিন্তু টিকার মাধ্যমে আমাদের কিন্তু একটা সময় বাংলাদেশে শিশু মৃত্যুর হার, বিশেষত 5 বছরের নিচে, আন্ডার 5 চিলড্রেন মর্টালিটি, আমরা সেই 95-এর আগে চিন্তা করেন 150 এরকম ছিল প্রতি হাজারে, মানে 150 per 1000 লাইভ বার্থ। এই জায়গাটা থেকে আমরা কিন্তু শিশু মৃত্যুর হারটা কমিয়ে এখন 30-31 এভাবে এখানে চলে আসছে। তো এই যে এত কমানোর পিছনে এই যে সবচেয়ে বড় ভূমিকা যেটা কাজ করছে সেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা। কারণ চিকিৎসা, যখনই আপনি একটা চিকিৎসার ভিতরে যাবেন, চিকিৎসা খরচ কিন্তু আমাদের অনেক বেশি। আমি একটা দিন একবেলা শিশুর জন্য রোগ প্রতিরোধের জন্য একটা টিকা দিয়ে আসলাম, বাচ্চাটার এই বিশেষ করে মিজাজ টিকায় কিন্তু বাচ্চার কোনো জ্বরও আসে না। আচ্ছা। তো এই কারণে যে প্রতিরোধ সবসময় আমাদের যে কোনো লো ইনকাম কান্ট্রির জন্য কিন্তু প্রতিরোধ ব্যবস্থা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রতিরোধের জন্য আমাদের জনসচেতনতাটা তৈরি করতে হবে যে কোনো ভ্যাকসিন বাচ্চার মানুষের আমাদের কোনো ক্ষতি করার জন্য নয়, এবং এই প্রতিরোধটা অবশ্যই আমাদের জন্য একটা দীর্ঘমেয়াদী একটা উপকার দিচ্ছে। আরেকটি তথ্য জানবার ছিল, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে 9 মাস এবং 15 মাস বয়সী শিশুদেরকে আমরা আসলে হামের টিকা দিয়ে থাকি। তো এবারে যে ক্যাম্পেইনটি চলছে সেটি আসলে কোন বয়স সীমা শিশুদেরকে আমরা টিকা দিচ্ছি, এবং যাদের অলরেডি 9 মাস এবং 15 মাস বয়সে টিকা দেয়া আছে তাদের ক্ষেত্রে কোনো ইন্ডিকেশন আছে কিনা? এখন আমরা তো 6 মাস বয়স থেকে শুরু করে 14 বছর বয়স পর্যন্ত সব বাচ্চাদের দেওয়া হচ্ছে। এই কারণেই দেওয়া হচ্ছে যাতে কোনো একটি যেই বয়সে বাচ্চাদের এই ধরনের সংক্রমণের একটা আশঙ্কা থাকে, তারা কেউ যাতে বাদ না পড়ে। এবং কোনো বাচ্চাটা আমরা বাদ দিতে চাই না। এই কারণে যেমন আমাদের অনেক পেশেন্ট এখন প্রশ্ন করছে, আমার বাচ্চাটা 6 মাস, আমি কি এখন টিকা দিব? আসলে তো সবাই জানে যে 9 মাস থেকে, তো অবশ্যই টিকা দেব। আবার কেউ বলছে আমার বাচ্চাটা 9 মাসে টিকা দেওয়া হয়ে গেছে, এখন কি আমি দিব? যদি 1 মাস বা 2 মাস গ্যাপ থাকে তাহলে আমরা বলছি হ্যাঁ, টিকাটা আপনি দিয়ে দিবেন। কারণ এটা আমরা একটা বুস্টার ডোজ হিসাবে এটাকে আমরা ধরবো। যে আগে আমাদের টিকার প্রোগ্রামে যেটা ছিল শুধু 9 মাসে ছিল, এরপরে আমাদের মিজাসের সাথে রুবেলা ভ্যাকসিনটাও যোগ হলো, তখন এমআর ভ্যাকসিন হিসাবে 9 মাসে একটা দেওয়া হচ্ছে, 15 মাসে দেওয়া হচ্ছে। এটাও তো আগে তো 9 মাসেও প্রতিরোধ হতো, তারপর কেউ যদি আমরা 9 মাসে বাদ পড়ে যায়, অ্যাটলিস্ট আমাদের 15 মাসেটা যেন বাদ না হয়। আবার একটা বুস্টার হিসাবে কাজ করছে, যে প্রথমবার সে হয়তো ইমিউনোজেনিসিটি তৈরি করতে পারলো না, দ্বিতীয়বার হয়তো তার বডি এটা তৈরি করতে পারে। এই কারণে এবং আগে দেখা হতো যে 9 মাসের আগেও আমরা বাচ্চাদের মিজাস টিকা দেওয়া হয়নি, কারণ ইতিমধ্যে 9 মাস তার হয়নি, তাই পাইনি। তো এই বাচ্চারও মেজাজ হয়ে গেছে। তো তখন থেকে আমরা আসলে এই প্ল্যানটা আমাদের অনেকের সাথে শেয়ার করতাম যে এই টিকার টাইমটা একটু এগিয়ে আনা যায় কিনা। তখন আর কি বেশিরভাগই বলা হতো যে না, ওই 6 মাস বয়স থেকে 9 মাস এই সময়টাতে 6 মাস পর্যন্ত মার বুকে দুধ তাকে প্রোটেকশন দিচ্ছে, 6 মাস থেকে 9 মাস এই বয়সে তার আর কি ইমিউনোজেনিসিটি তৈরি হওয়ার জন্য একটু টাইম দেওয়া হচ্ছে, যাতে করে ওই ভ্যাকসিনটা বিফলে না যায় দেওয়ার ফলে। তো আসলে যেহেতু হয়েই যাচ্ছে, তো ভ্যাকসিনটা আমরা এটা 6 মাসে যদি এটা গভর্নমেন্ট যদি তার ইপিআই শিডিউলের ভিতরেও 6 মাসে আরেকটা দিয়ে থাকে, আমার মনে হয় যে এটা দিয়ে দেওয়াটা উচিত। আর এখন যেটা হচ্ছে যে এই ক্যাম্পেইন প্রোগ্রামের মাধ্যমে আমাদের একটা সবাই যখন এই ধরনের এই ভ্যাকসিনটা পাবে, একটা হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই সম্ভাবনা থেকে যাতে কোনো বাচ্চা আমাদের। একেবারেই চমৎকার বলেছেন। তো শিশু যারা আসলে মায়ের বুকের দুধ পান করছে তাদের ক্ষেত্রে তো আমরা সেটাকেই এনকারেজ করি, তবে আর কি কি খাদ্যাভ্যাস একটি শিশুর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এবং এক্ষেত্রে সাহায্য করতে পারে সেটি সম্পর্কে জানবো। তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক, আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ। তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা
বিষয় মেনটেন করতে হবে, তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া। আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি যুক্ত খাবার। এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে। তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ শাকসবজি খাবেন, যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যা আমাদের সবার সামনে পাওয়া যায়, সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি, তা হলো গাজর। গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। তো আপনি যদি রেগুলার, বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন, তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে। এবং শুধু চোখ না, গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে। এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না। আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না। ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান, বিশেষ করে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন। দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার। এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন ফোন, ল্যাপটপ, এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটানা যখন আপনি ফোন দেখছেন অবশ্যই 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন। ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী। সব শেষে জানতে চাইবো আমাদের শিশুদের খাদ্যাভ্যাসে আমাদের কি কি যুক্ত করতে হবে যাতে আমাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি পায় এবং আমাদের শিশুরা ভালো থাকে। আপনি জানেন যে আমাদের দেশে কিছু সোশ্যাল ট্যাবুস আছে, যে অনেক সময় দেখা যায় যে একটা প্রেগনেন্ট মাকে এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না। তো এই ধরনের বিভিন্ন, বা ল্যাকটেটিং মাকেও অনেক সময় তুমি ঝাল খেতে পারবে না, এই ধরনের অনেক কিছু ট্যাবুস যোগ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় যে হাম হলে, এবং আমার ছোটো ভাইয়েরও যখন হাম হয়েছিল তখন আমি শুনছিলাম যে তখন তাকে মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছিল, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছিল, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছিল। স্পেসিফিক একটা দুটো মাছের কথা বলছি যে এটা খেতে পারবে, এটা খেতে পারবে না। তো এই ধরনের আসলে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা জানি একটি শিশুর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। জন্মের পর থেকে প্রথমে এসে শাল দুধ থেকে শুরু করে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে এবং 6 মাসের পর থেকে যখন তার খাদ্যের বুকের দুধের পাশাপাশি সে ঘরের খাবারটাকে খাওয়ার অভ্যাস করবে। সেই ঘরের খাবারটা কেমন হবে? আমাদের স্যার এক কথাই বলতেন, যে তার স্যারের কাছ থেকে শুনতাম যে হাঁড়ির গরম খাবার নরম করে খাওয়াবে, হাঁড়ির গরম খাবার নরম করে খাওয়াবে। সেই হাঁড়ির গরম খাবারটা কি? আমরা যেটা রেগুলার খেয়ে থাকি, তা আমাদের যেটা আমাদের যার যার কালচারে যেটা অ্যাকসেপ্টেবল, অবশ্যই এটা সুষম হতে হবে। সেই সুষম খাদ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমিষ, যেটা বাচ্চার রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়িয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমরা আরও বলি যে অনেক সময় দেখা যায় এই ব্রেস্ট ফিডের বাচ্চার মাকে তাকেও আমিষ খেতে দিচ্ছে না। তো সেইটা আমরা এই ট্যাবুসটা ফলো না করে আমরা আরও বেশি বেশি করে আমিষ জাতীয় খাবারগুলো বাচ্চাকে দেওয়ার জন্য উৎসাহিত করব। মাও খাবে এবং মার পাশাপাশি তার শিশুও খাবে। চমৎকার বলেছেন। আসলে এই বর্তমান সময়ে এবং যে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করলাম, এটি নিয়ে আমাদের দর্শকরা অনেকেই চিন্তিত আছেন। আমাদের যারা বাবা মা আছেন তাদের শিশুকে নিয়ে তারা চিন্তিত আছেন। তো আমরা এটুকুই বলতে চাই যে টিকাদান কর্মসূচি বা যে ক্যাম্পেইনটি চলছে, এটিকে অবশ্যই আপনাদেরকে উৎসাহিত হতে হবে এবং আপনার শিশুকে, যদি এই বয়সসীমার মধ্যে আপনার শিশু থেকে থাকে, অবশ্যই টিকাটি দিয়ে নিতে হবে এবং ভয় পেলে চলবে না। শিশুর সার্বিক যত্ন নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হাসপাতালে ভর্তি হওয়ার ইন্ডিকেশন থাকলে অবশ্যই হাসপাতালে যেতে হবে। ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল শিশুর হামরোগ সমস্যা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের দেশে অনেক নারী আছেন যারা মাসিকের ব্যথা নিয়ে ভুগছেন এবং বছরের পর বছর ওনারা এই ব্যথাটিকে স্বাভাবিক বলে মনে করছেন এবং এটাকে রোগ হিসাবে চিহ্নিত করতে পারছেন না। কিন্তু এই যে ব্যথা, এই ব্যথাই হতে পারে একটি নারীর জীবনের বিশাল সমস্যা, হতে পারে তার বিবাহিত জীবনের সমস্যা, মানসিক সমস্যা, এমনকি এই ব্যথাই একসময় তার সন্তান জন্ম দেওয়াকে প্রভাবিত করতে পারে। এবং যেই ব্যথা নিয়ে আজকে আমরা কথা বলছি, এই ব্যথার নাম হচ্ছে এন্ডোমেট্রিওসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।